আজকে আমি আলোচনা করব তোমাদের লেসন 3 সম্পর্কে। এর আগের আমার ভিডিওগুলিতে আমি আলোচনা করেছি তোমাদের দুটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্য স্নেল এবং দ্য ক্যাট সম্পর্কে। যারা ভিডিওগুলি দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিও। তাহলে চলো আজকে লেসন 3 এর ফার্স্ট ইউনিটটি সম্পর্কে আলোচনা করা যাক। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, যা লিখেছেন আমাদের ইন্ডিয়ান রাইটার নয়নতারা সেহগাল। প্রথমে নয়নতারা সেহগাল সম্পর্কে বলি। নয়নতারা সেহগাল 1927 খ্রিস্টাব্দে 10 মে একটি বিখ্যাত রাজনীতি পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার মা ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত, যিনি ছিলেন সোভিয়েত রাশিয়ার ভারত থেকে প্রথম রাষ্ট্রদূত। ওনার কাকা ছিলেন জওহরলাল নেহেরু, যিনি ছিলেন আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী, এবং ওনার খুড়তুতো বোন ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী। আমাদের এই বর্তমান পড়াটি ওনার একটি স্মৃতিকথামূলক গ্রন্থ, যেটি হলো প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে নেওয়া হয়েছে। এরপর আমরা দেখি বইটিতে কী দেওয়া আছে ওনার সম্পর্কে। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। নয়নতারা সেহগাল 1927 is one of the first female Indian writers in English to receive wide recognition. নয়নতারা সেহগাল, ওনার জন্ম হয় 1927 খ্রিস্টাব্দে। ইনি ছিলেন দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। ইংরেজিতে যে সমস্ত মহিলা কবিরা লিখেছিলেন তাদের মধ্যে একজন অন্যতম বিখ্যাত লেখিকা। হার ফিকশন ডিটেলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। হার ফিকশন ডিটেলস, তার ফিকশন কথার অর্থ হলো উপন্যাস। তার ফিকশনগুলি ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস। ক্রাইসিস মানে হলো সংকট। ভারতে যে সমস্ত সংকটগুলি সৃষ্টি হয়েছিল, ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস, পলিটিক্যাল রাজনৈতিক চেঞ্জেস পালাবদলের সময় যে সমস্ত ভারতে সমস্যা দেখা দিয়েছিল সেগুলি সম্পর্কে। সি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986 ফর হার নোবেল রিচ লাইক আস। সি ওন, তিনি সম্মানিত হয়েছিলেন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড মানে পুরস্কার দ্বারা ইন 1986 1986 খ্রিস্টাব্দে ফর হার নোবেল, তার একটি নোবেল উপন্যাসের জন্য, যেটি হলো রিচ লাইক আস। এর জন্য তিনি 1986 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পান। দ্য টেক্সট, এ পড়াটি অ্যান এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগাল মেমোর প্রিজন অ্যান্ড চকলেট কেক, রিকাউন্ট দ্য ইনসিডেন্ট ফ্লোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। এ পড়াটি এক্সট্রাক্ট নেওয়া হয়েছে ফ্রম নয়নতারা সেহগাল মেমোর। নয়নতারা সেহগালের মেমোর মানে একটি স্মৃতিকথামূলক গ্রন্থ, যেটি হলো প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে। রিকাউন্ট দ্য ইনসিডেন্টস ফ্লোয়িং দ্য ডেথ অফ গান্ধী। রিকাউন্টস মানে যেটি বর্ণনা করে, দ্য ইনসিডেন্ট সেই ঘটনাটি সম্পর্কে, ফ্লোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি গান্ধীজির মৃত্যুর পর যে ঘটনাটি ঘটেছিল তার সম্পর্কে। ইট ভিভিডলি describe not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation and the passing away of Mahatma Gandhi. ভিভিডলি কথার অর্থ হলো সুন্দরভাবে। এটা সুন্দরভাবে ডেসক্রাইব বর্ণনা করে নট অনলি দ্য অথার পার্সোনাল সেন্স অফ লস, অথার লেখকের বক্তার পার্সোনাল ব্যক্তিগত সেন্স অফ লস, বক্তার ব্যক্তিগত হারিয়ে যাওয়ার দুঃখের অনুভূতি সম্পর্কে নয়, বাট অলসো বরং দ্য কালেকটিভ গ্রিপ অফ দ্য এন্টায়ার নেশন। এন্টায়ার নেশন মানে সমগ্র জাতির দুঃখ নিয়েই এখানে প্রকাশিত হয়েছে। অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর মৃত্যুর পর ভারতবাসীর কীরকম করুণ দশা হয়েছিল সেই সম্পর্কে লেখিকা এখানে বর্ণনা করেছেন।
এরপর আমরা ইউনিট 1-এর মধ্যে আসি। I was having tea at home on the evening of 30 January 1948 when I was called to Birla House by an urgent telephone. এখানে প্রথমেই দেখো আই দিয়ে শুরু আছে, কারণ এটি হলো নয়নতারা সেহগালের একটি অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং থেকে নেওয়া, যা হলো তার আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে নেওয়া। তার জন্য এখানে প্রথমে আই দিয়ে শুরু। তাহলে কি আছে? আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, আমি বাড়িতে বসে চা খাচ্ছিলাম। অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি 1948, 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি ইভিনিং বিকেলবেলাতে। লেখিকা তার বাড়িতে 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি বিকেলবেলা বসে চা খাচ্ছিলেন। হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। হোয়েন ঠিক সেই মুহূর্তে, আই ওয়াজ কল্ড আমাকে কল্ড ডাকা হয়েছিল, টু বিড়লা হাউস, বিড়লা হাউস হলো একটি স্থানের নাম, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, আর্জেন্ট মানে জরুরি, টেলিফোন মানে টেলিফোন কলের দ্বারা। তখন লেখিকাকে একটি জরুরি টেলিফোন কলের দ্বারা বিড়লা হাউসে ডাকা হয়। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। গান্ধীজি হ্যাড বিন শট মানে গুলি করে হত্যা করা হয়। গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছে অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। প্রেয়ার মিটিং মানে প্রার্থনা সভায় যাওয়ার সময়। গান্ধীজি যখন প্রার্থনা সভায় যাচ্ছিলেন তখন ওনাকে গুলি করে হত্যা করা হয়। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। আই ওয়াজ নাম কথার অর্থ হলো আড়ষ্ট হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া। উইথ শক মানে দুঃখে, আমি দুঃখে আড়ষ্ট হয়ে গিয়েছিলাম। অ্যাজ আই গট ইনটু দ্য কার, যখন আমি গাড়িতে উঠছিলাম। লেখিকা যখন গাড়িতে উঠছিলেন তখন তার বোঝার মতো কিছু অবস্থায় তিনি ছিলেন না, তার শরীরটা পুরোটাই আড়ষ্ট হয়ে গিয়েছিল। অ্যাট দ্য বিড়লা হাউস, গান্ধীজি's relative and followers had gathered round his body. At the বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস আত্মীয় স্বজন অ্যান্ড ফলোয়ার্স মানে গান্ধীজির অনুগামী, যারা গান্ধীজির নীতিগুলি মেনে চলতেন। হেড গ্যাদার মানে জড়ো হয়েছিলেন, রাউন্ড চারপাশে, হিজ বডি গান্ধীজির মৃতদেহের চারপাশে তার আত্মীয় স্বজন এবং অনুগামীরা তাকে ঘিরে রয়েছিল। There was silence in the room as Gandhiji breathed his last. There was silence in the room, সেই ঘরটিতে একেবারে সাইলেন্স, নীরবতা ছিল। এখানে দেয়ার বলতে বোঝানো হয়েছে সে বিড়লা হাউসের রুম, ঘরটিতে। অ্যাজ গান্ধীজি ব্রিথেড হিজ লাস্ট মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, লাস্ট মানে শেষ, আর ব্রিথেড মানে নিঃশ্বাস। যেহেতু গান্ধীজি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তাই বিড়লা হাউসের সেই ঘরটিতে একেবারে নীরবতা ছিল। ওয়ার্ড অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম ফেন্ড বাই ওয়াইন্ড। ওয়ার্ড অফ বাপুজি's বাপুজির ডেথ মৃত্যুর সংবাদ, হ্যাড স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল, থ্রু দিল্লি পুরো দিল্লি জুড়ে, লাইক এ ফ্লেম যেমন ফ্লেম মানে আগুনের শিখা, ফেন্ড ছড়িয়ে পড়ে, বাই ওয়াইন্ড বাতাসের দ্বারা, যেভাবে বাতাসের দ্বারা আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক সেভাবে গান্ধীজির মৃত্যুর সংবাদটিও পুরো দিল্লি জুড়ে ছড়িয়ে গিয়েছিল। Said groups of men and women had collected around Birla House. Said groups of men and women, said group দুঃখিত মানুষ, পুরুষ এবং মহিলার দল, হেড কালেক্টেড মানে জড়ো হয়েছিল, অ্যারাউন্ড চারপাশে, বিড়লা হাউস সেই বিড়লা হাউসের চারপাশে দুঃখিত মানুষজনের দল জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। আউট অফ এভরি উইন্ডো মানে জানালা, প্রতিটি জানালার বাইরে, ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস শুধুমাত্র দেখা যাচ্ছিল ব্রাউন বাদামি, ব্লার অস্পষ্ট, অফ ফেসেস মানে মুখমণ্ডল। প্রতিটি জানলার বাইরে দেখা যাচ্ছিল শুধুমাত্র
বাদামি অস্পষ্ট মুখের ছবি। এখানে বাদামি অস্পষ্ট বলা হয়েছে কারণ যারা বিড়লা হাউসের জানালাগুলির চারপাশে জড়ো হয়েছিল তারা ছিল ভারতীয়রা, আর ভারতীয়রা সাধারণত হয়ে থাকেন কালো বর্ণের। তাই এখানে যে মুখগুলি দেখা যাচ্ছিল সেগুলিকে বাদামি এবং অস্পষ্ট বলা হয়েছে। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কোনো সাউন্ড মানে শব্দ করছিল না। তারা বলতে এখানে বোঝানো হয়েছে সে ভারতীয়দেরকে, যারা নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রয়েছিল। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, দেয়ার ওয়াজ সেখানে ছিল মানে ওই বিড়লা হাউসের রুমটিতে ছিল অ্যান আনন্যাচারাল অপ্রাকৃতিক, যেটি স্বাভাবিক নয়, অস্বাভাবিক, সাইলেন্স নীরবতা। সেই ঘরটিতে একটি অস্বাভাবিক নীরবতা ছিল। অস্বাভাবিক নীরবতা হলো যখন কোনো জায়গাতে অনেক বেশি ভিড় থাকে তখন সেখানে সাধারণত অনেক হট্টগোল হওয়া উচিত, কিন্তু এখানে এত মানুষ থাকা সত্ত্বেও সেখানে কোনো শব্দ হচ্ছিল না, সকলে নিস্তব্ধ ছিল। তাই এই সব নিস্তব্ধ অবস্থাকে এখানে আনন্যাচারাল সাইলেন্স, একটি অপ্রাকৃতিক নীরবতা লেখিকা বলেছেন। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, ইট ওয়াজ অ্যাজ ইফ এটা মনে হচ্ছিল, টাইম সময়, স্টুড স্টিল থমকে দাঁড়িয়ে গিয়েছে, স্টুড স্টিল মানে থমকে দাঁড়িয়ে যাওয়া, ফর দোজ ফিউ মিনিটস কিছু মিনিটের জন্য। এই নীরবতা এতটাই গভীর ছিল যে লেখিকার মনে হচ্ছিল যেন কিছুক্ষণের জন্য সময়টা থমকে সেখানে দাঁড়িয়ে গেছে। দ্য পিপুল ওয়ের টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, দ্য পিপুল মানুষজনেরা ওয়ের টু স্ট্যান্ড, স্ট্যান্ড মানে এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল, টু স্পিক কথা বলার ক্ষেত্রে, ইন দ্য বিগিনিং প্রথমে। মানুষগুলো প্রথমে একেবারে কথা বলতে পারছিল না। এখানে তারা কথা বলতে পারছিল না কারণ হঠাৎ তারা গান্ধীজির মৃত্যু সংবাদ শুনে এতটাই আশ্চর্য হয়ে গিয়েছিল যে তারা বিশ্বাস করতে পারছিল না যে ঘটনাটি আসলে সত্যি হচ্ছে কি না। তাই তারা প্রথম কিন্তু আর কথাই বলতে পারছিল না, তারা একেবারে নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছিল। লেটার দে ক্লামার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, লেটার পরে মানে কিছু মুহূর্ত পরেই, দে তারা মানে ভারতীয়রা, ক্লামার্ড ওয়াইডলি, ক্লামার্ড মানে হলো তুমুল চিৎকার করছিল, জোরে জোরে তারা চিৎকার করছিল, ওয়াইল্ডলি পাগলের মতো, তারা পাগলের মতো জোরে জোরে চিৎকার করছিল, শাউটিং চেঁচাচ্ছিল, অ্যান্ড ক্রাইং এবং কাঁদছিল। তারা সকলে কিছুক্ষণ পরে পাগলের মতো ব্যবহার করছিল, তারা চিৎকার করছিল এবং কাঁদছিল। দে জাসেল্ড ওয়ান আনাদার ইন আ স্টেম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস, দে জাসেল্ড, জাসেল্ড মানে হলো ঠেলাঠেলি করা, ওয়ান আনাদার একে অপরকে, তারা একে অপরকে জাসেল্ড ঠেলাঠেলি করছিল, ইন আ স্টেম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, স্টেম্পেড মানে দিশাহীনভাবে কোনো কিছু না দেখেই, টু ব্রেক ইনটু দ্য হাউস সে বাড়ির মধ্যে প্রবেশ করার জন্য তারা দিশাহীনভাবে কোনো কিছু না দেখেই একে অপরকে ঠেলাঠেলি করছিল। দে ক্লাম্বড আ লিটিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউ টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল, দে ক্লাম্বড আ লিটিল তারা একটু ক্লাম্ব শান্ত হয়েছিল, হোয়েন যখন, ইট ওয়াজ অ্যানাউন্সড এটাকে ঘোষণা করা হয়, অ্যানাউন্স মানে ঘোষণা করা হয়েছিল, দ্যাট যে দে উড বি অ্যালাউ তাদেরকে সকলকে, অ্যালাউড মানে অনুমতি দেওয়া হবে, টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল গান্ধীজিকে ফিউনারেল মানে শেষকৃতির আগে দেখার জন্য তাদেরকে সকলকে অনুমতি দেওয়া হবে। শেষক্রিয়া মানে হলো গান্ধীজির শরীরটাকে আগুনে দাহ করার আগে ভারতীয়দেরকে সকলকে অনুমতি দেওয়া হবে গান্ধীজিকে শেষবারের মতো দেখে নেওয়ার জন্য। এই কথাটা শুনে সকলে একটু শান্ত হয়েছিল। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ আ লাভড ওয়ান ডেথ, ওয়ান হুইম্পার্স, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি ওয়াজ লেফট মি, হি হ্যাজ লেফট মি। এখানে লেখিকা বলছেন হোয়েন ওয়ান ইজ ফেসড
যখন কোনো একজন ফেস্ট মুখোমুখি হয় উইথ দ্য শক, সে দুঃখে, অফ আর লাভড ওয়ান ডেথ, কোনো একজন প্রিয় মানুষের মৃত্যুর, যখন কোনো একজন প্রিয় মানুষের মৃত্যুর কেউ মুখোমুখি হয়, ওয়ান হুইম্পার্স, কোনো একজন হুইম্পার্স মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, কোনো শব্দ না করে তার আপনা আপনি সে কাঁদে এবং বলে, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, এখন আমার সাথে কি হবে, সে তো আমাকে ছেড়ে চলে গিয়েছে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। দিস ওয়াজ শিওরলি, এটাই ছিল নিশ্চিত, শিওরলি মানে নিশ্চিত, দ্য কোয়েশ্চেন সেই প্রশ্নটি, আপারমোস্ট প্রত্যেকজনের, ইন দ্য মাইন্ড প্রত্যেকজনের মাথায় এই প্রশ্নটি ঘুরঘুর করছিল, অফ দ্য মর্নিং পিপল সেই মর্নিং শোকাহত মানুষদের, সমস্ত শোকাহত ভারতবাসীর মাথায় একটি প্রশ্নই ঘুরছিল যে তিনি অর্থাৎ মহাত্মা গান্ধী তো আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এখন আমাদের কি হবে। দে লুকড লাইক লস চিলড্রেন, দে লুকড লাইক তাদেরকে দেখে মনে হচ্ছিল, লস্ট চিলড্রেন হারিয়ে যাওয়া শিশুর মতো, সমস্ত ভারতবাসীকে এমন দেখাচ্ছিল যেন কোনো এক মেলার ভিড়ে যেমন একটি শিশু হারিয়ে গেলে সে কাঁদতে শুরু করে, ঠিক সেভাবে গান্ধীজিকে হারিয়েও ভারতবাসীদের সেরকমই অবস্থা হয়েছিল, তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন তারা একটি হারিয়ে যাওয়া শিশু। It was the question in many of our heart as we sat still, shocked and unbelieving. It was the question in many of our hearts. এটা ছিল সেই প্রশ্নটি আমাদের সকলের হৃদয়ে। As we sat still, shocked, তখনও পর্যন্ত আমরা, স্টিল মানে তখনও পর্যন্ত, মানে আমরা লেখিকারা, শকড দুঃখে, অ্যান্ড আনবিলিভিং এবং অবিশ্বাস্যভাবে সেট বসে রয়েছিলেন। লেখিকারা কিছু বুঝতে না পেরে তাদের মনে হচ্ছিল যেন এই সমস্ত ঘটনাগুলি অবিশ্বাস্য, তাদের এগুলি সম্পর্কে কিছু ধারণাই ছিল না, তারা চুপ করে বসে রয়েছিল। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। উই লিসেন্ড আমরা শুনেছিলাম, লিসেন্ট মানে শুনেছিলাম, টু দ্য ব্রডকাস্ট টেলিং বেতার যন্ত্রের দ্বারা, বেতারের বা রেডিওর খবর দ্বারা আমরা শুনেছিলাম, দ্য পিপল অফ ইন্ডিয়া ভারতের মানুষজনকে, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর তাদের বাপু অর্থাৎ মহাত্মা গান্ধী আর বেঁচে নেই, নো মোর মানে বেঁচে নেই। বেতার তরঙ্গের দ্বারা এটি খবর দেওয়া হয়েছিল সমস্ত ভারতবাসীদেরকে যে তাদের প্রিয় গান্ধীজি আর বেঁচে নেই। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইউনিট 2 সম্পর্কে। তার আগে জানাই, যারা আমার আগের ভিডিওগুলি দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিও। তাহলে ঠিক আছে, ভিডিওটি এখানেই শেষ করছি।